সমীরদা, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি কলকাতা হাইকোর্টে। যেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে চারিদিকে হকার উচ্ছেদ হচ্ছে। গত বছর ঠিক এইরকমই সময়ে বিশিষ্ট কিছু সংবাদ মাধ্যম এবং আমরাও সংবাদ করেছিলাম যে বিভিন্ন ফুটপাথকে কংক্রিটে করে দেওয়া হচ্ছে, মানে লোহার রড দিয়ে একেবারে একদম গঠন করে দেওয়া হচ্ছে, এবং তার জন্য 4,000 টাকা থেকে 20,000 টাকা এবং 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিয়েছে। হকাররা কিন্তু পরিষ্কার বলেছে, আমাদেরকেও বলেছিল, এমনকি বহু সংবাদ মাধ্যমকেও বলেছে, এবং টাকা নিয়ে তারা আবার রসিদও দিয়েছে কোনো জায়গায়। তাহলে আজকে মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ করছে কারণটা কি? হকার উচ্ছেদ করছে, ওনার পেছনে দুটো কারণ আছে। এটা আমার মতামত। এক হচ্ছে যে এই যে লোকসভা ভোট, তিনি একটা হিসাব করে দেখলেন যে পৌরসভাগুলোতে তার ভোট কলকাতায় বিশেষ করে অনেক কম। কিছু কিছু লোকসভা জানেন আপনি 7টা করে বিধানসভা, পৌরসভা এলাকাগুলোতে ভোটটা তার কম। সুতরাং পৌরসভা এলাকায় যাতে ভোট পার্সেন্টেজটা বেশি হয়, মানুষের যাতে গ্রিভেন্স গুলো কম থাকে, সেই জন্য। পাশাপাশি আরেকটা জিনিস, তার মাথায় আরেকটা জিনিস এসেছে যে যখন তিনি ওই সল্টলেকে কিছু একটা কাজে যাচ্ছিলেন, তখন তিনি পরিষ্কার দেখেছেন নিউ টাউনে কিভাবে সরকারি জমি দখল করে সেখানে দোকানপাট চলছে। এইটা যখন তিনি দেখেছেন, তখন তার মাথায় এটা টনক নড়েছে যে সরকারি জমি যদি খোদ কলকাতাতেই দখল হয়ে যায়, সল্টলেকের মতন জায়গায় দখল হয়ে যায়, তাহলে সারা রাজ্যে কি হতে পারে। দেরিতে হলেও তার যে ঘুম ভেঙেছে, এর জন্য আমি তাকে সাধুবাদ জানাই। কিন্তু এই হকার উচ্ছেদ কষ্ট আছে, যন্ত্রণা আছে, তিনি কিন্তু পুনর্বাসনের কথাও বলেছেন, কিন্তু আজকের মিটিং এ পুনর্বাসন শব্দটা একবারও আমি শুনলাম না। এক। দ্বিতীয় হচ্ছে, যে কমিটির কথা বলা হয়েছে, সেই কমিটির কি ক্ষমতা রয়েছে কলকাতার কতগুলো পার্টিকুলার এরিয়া যেখানে হকার এবং ডালা নিয়ে তারা উপচে পড়ছে, বড়বাজার, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, শিয়ালদা, রাজাবাজার, ধর্মতলা, এই জায়গাগুলোতে হকার উচ্ছেদ করে দেখানোর যদি তা না থাকে, তাহলে এরকম এক পেশে কথা, আর হকার উচ্ছেদ করলে সব জায়গায় করুন, আর না করলে শুধুমাত্র পার্টিকুলার আপনি যে একটা ধর্মীয় রাজনীতি করছেন, এটা তো একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে। যেহেতু উনার দুটো দম্ভ কাজ করছে, আমার ব্যক্তিগত মত, 29টা সিট উনি পেয়েছেন, সেই জন্য ডিক্টেটরশিপ, যে আমি যা করব কেউ কিছুই করতে পারবে না, রাজ্যেও আমি, এবং স্টেটের যে ভোট দেশের যে ভোট, সেখানে 29টা সিট রাজ্যের মধ্যে আমার। আর একটা হচ্ছে যে যেহেতু বিজেপি 18 থেকে 12 হয়ে গেছে, সুতরাং বিজেপিকে একটা কষান দেখানো, বিজেপিকে একটা দেখানো যে দেখো আমাদের কত ক্ষমতা রয়েছে, আমাদের কত প্রভাব রয়েছে, আমরা কি করতে পারি দেখে নাও। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যারা বিরোধী, তাদের কোনো প্রকৃত রাজনীতিবিদ যাদেরকে বলা হয়, বিরোধিতা যাকে বলা হয়, তাদের সেটা করার মতন সেরকম কোনো মানসিকতা নেই। একজন বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি সমস্ত জায়গায় যাচ্ছেন, চিৎকার চেঁচামেচি করছেন, তার বিরুদ্ধে তারই দলের লোক উল্টোপাল্টা কথা বলছে, প্রার্থী দেওয়া নিয়ে এখনো পর্যন্ত গুঞ্জন চলছে, তাদের নিজেদের মধ্যে 1000টা গোষ্ঠীদ্বন্দ্ব। সুতরাং যেখানে মাটি নরম হবে সেখানে আঁচড় পড়বেই। আজকে যদি এই হকার উচ্ছেদ নিয়ে, আপনাকে আমি মনে পড়ে গেল, এই হকার উচ্ছেদ নিয়ে আজ থেকে 12 বছর আগে সিপিএম যখন একটা বিশাল দেখিয়েছিল যে হকার উচ্ছেদ কেন করা হবে না, হকার উচ্ছেদ তারা করতে গেছিল, তখন আজকের এই মুখ্যমন্ত্রী তিনি টুল নিয়ে আপনার ওই ভবানীপুর, যাদবপুরে টুল নিয়ে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন, বসেছিলেন সেখানে। আজকে মুখ্যমন্ত্রীর জায়গায় তখন তিনি ছিলেন বিরোধী, আজকে সেই জায়গায় বিরোধীরা কি করতে পারছে? শুধুমাত্র তারা ডিবেট করছে, বড় বড় কথা বলছে, কাজের কাজ তারা কিছুই করতে পারছে না। পাশাপাশি আমার একটাই কথা বলবো আমি, যে মেরুকরণের রাজনীতি পরিষ্কার চাইছে তৃণমূল, সেই জন্য হিন্দু এলাকা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার এখানে হিন্দু মুসলিমের কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি মানবিক, আপনি সবার ক্ষেত্রে সমান, কেন আপনি শুধু হিন্দু এলাকা থেকে হকার উচ্ছেদ করছেন? পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, রাজাবাজার, মেটিয়াবুরুজ, শিয়ালদা, ধর্মতলা, আপনি কেন সেখানে হকার উচ্ছেদ করতে পারছেন না? চেতলা, ভবানীপুর, কেন আপনি সেখানে হকার উচ্ছেদ করতে পারছেন না? কেন আপনি মানুষকে বিভ্রান্ত করছেন? কেন আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন?
এই জিনিসটা মানুষ আর কবে বুঝবে আমি সেটা বুঝতে পারি না। এরপরে আর একটা জিনিস আমার মনে হয়েছে যে দেখুন, সিপিএম যে পথে হেঁটেছিল, সিপিএম আজকে নেই, শূন্য, সবই নানি, কিন্তু সিপিএম কিন্তু আমার রাজ্যকে 34 বছর শাসন করেছিল। সুতরাং শাসন করার টেকনিকটা তারা জানতো। মমতা ব্যানার্জি কিন্তু জানেন, তিনি সিপিএম কে হাঁটিয়েছেন, কিন্তু সিপিএম এর যে পলিসি, সেই পলিসি ছাড়া মমতা ব্যানার্জিও অচল। তিনি আজকে বুঝতে পারছেন মানুষের যাওয়া আসাকে সুরক্ষিত রাখার জন্য, ফুটপাত দিয়ে মানুষ হেঁটে যাওয়ার জন্য, সরকারি জমি অধিগ্রহণ বন্ধ করার জন্য হকার উচ্ছেদ করাটাও কত জরুরি। কিন্তু এটা কি আদৌ হবে হকার উচ্ছেদ? আমার তো মনে হয় না, কারণ এই যে কমিটি হয়েছে সবই ধামাচাপা পড়ে যাবে। আর হয়তো 3-4 দিন আপনারা দেখতে পাবেন এই কমিটি একটু হম্বিতম্বি করবে, তারপর সব সেটিং ফেটিং হয়ে যাবে। এই রাজ্য সরকারের আমলে পুলিশ থেকে শুরু করে যেখানে চাকরির পরীক্ষায় সেটিং হয়ে যায়, সেখানে একটা হকাররাও জানে যে এই দোকান করেছিলাম, পুলিশকে টাকা দিয়েছি, কাউন্সিলরকে টাকা দিয়েছি, লোকাল বডিতে টাকা দিয়েছি, সেই জন্য মানে দোকান টিকেছিল, ঠিক আছে। আবার কিছুদিন পর স্তীমিত যখন হয়ে যাবে, আবার এই কমিটির লোক টোক কাউন্সিলর ধরে তাদেরকে থানা ফানা টাকা দিয়ে এখানে না হোক সাইডে কোথাও না কোথাও গুমটি নিয়ে আবার ঠিক বসে যাবে। কিছুই হবে না আলটিমেটলি। কিন্তু যাদের অনেক সর্বস্ব হারিয়ে গেল, তাদের অনেক কিছুই চলে গেল, তারা আবার কি করতে পারবে সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে উচ্ছেদ যদি প্রকৃতভাবেই করতে হয় সারা পশ্চিমবঙ্গে আপনি করুন, এবং কেন আপনি শুধুমাত্র কলকাতায় যদি ধরা হয় তাহলে কেন আপনি শুধুমাত্র কিছু পার্টিকুলার এরিয়ায় অতি সক্রিয়তার পরিচয় দিচ্ছেন পুলিশ কমিশনার? আপনিও তো সারা কলকাতার পুলিশ কমিশনার, আপনি কেন এই সমস্ত জায়গার হকারগুলো উচ্ছেদ করতে পারছেন না? বা যারা পৌর প্রধান রয়েছেন বা পৌরসভায় রয়েছেন তারা কেন করতে পারছেন না? এই প্রশ্নটা আমার মনের মধ্যে বারবার উঠছে। একটা সূত্র দাবি করছে যে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস যেভাবে টাকা দিয়ে ভোট কিনেছে, যার ফলে পার্টি ফান্ডে টাকার অভাব আসছে, এবং সেই জায়গা থেকেই হকারদেরকে যদি উচ্ছেদ করা যায় আবার পুনর্বাসনে একটা বড় অ্যামাউন্ট নেওয়া যাবে, পার্টি ফান্ডে টাকা আসবে। হতে পারে, সেটার একটা কারণ হতে পারে, কারণ টাকা তারা তো প্রায় হারার মুখে চলেই গেছিল। কিন্তু দেখুন, টাকা দিয়ে ভোট কিনেছে এইটা যেমন আপনি বলছেন, পাশাপাশি বিজেপির তো হাজার হাজার কোটি টাকা আছে, এবং বিজেপির তো প্রচুর টাকা এসেও ছিল কেন্দ্রীয় থেকে। তাহলে বিজেপি টাকা ছড়িয়েও কিছু করতে পারলো না কেন? বিজেপির নেতারা বলেন যে টাকা আসেনি, কিন্তু বিজেপির যে টাকা এসেছে সেটা বিজেপির কোনো কেন্দ্রীয় বড় নেতাকে জিজ্ঞেস করবেন যে কত টাকা এসেছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট কিছু 5 কোটি টাকা করে তারা হিসাব করেছিল। কোথায় সেই টাকা, কোথায় সেই হিসাব? যা নাকি এসেছে সব তার পকেটে ঢুকিয়ে নিয়েছে। শুনুন, টাকা দিয়ে সব জায়গায় ভোট কেনা বেচা হয়নি, এটা আপনাকে মানতে হবে। মানুষ একটা জিনিস দেখেছেন, ভোট দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি একটা কথা ঠিক বলেছেন যে পুনর্বাসনের নামে তাদের কাছ থেকে আবার আগে যা টাকা নেওয়া হয়েছিল এখন তার প্রায় তার ডবল টাকা নেওয়া হবে, এবং এটা শিওর, এটা হবেই। এবং এই পুনর্বাসনের নাম করেই সবকিছু হবে। কিছুই হবে না। ওই যে জায়গা ভেঙে চুড়ে দিয়ে, ধরুন আমি একটা কথা বলছি, কেউ একজন 50,000 টাকা দিয়ে একটা পুরো ফ্রন্ট পজিশন দখল করেছিল, ঠিক আছে, আজকে তাকে হাঁটিয়ে দিল। এইবার ওই ফ্রন্ট পজিশনটাই 2 মাস পর অন্য আরেকজন দোকানদারকে দেবে, তাকে বলবে তোমাকে এখন 2.5 লক্ষ টাকা দিতে হবে। এই হয়ে যাবে গল্পটা। মানে যারা ছিল কম টাকায় ছিল, সেই টাকাগুলো গভর্নমেন্ট যা নিয়েছে, এবার ভেঙে দিয়ে অন্য লোককে দেবো, তাকে বলবো 5 গুণ বেশি টাকা দিতে হবে। ব্যাপারটা এই জায়গাতেই আছে, এবং সেইখান থেকে পার্টি ফান্ড ভরবে, নেতাদের পকেট ভরবে, এবং আবার চলবে। আর 26 সালে উনিও কোনো না কোনো ইস্যু বার করে সেইগুলো দিয়ে দেখিয়ে দেবে। কারণ শুধুমাত্র কয়েকজন যে বলছেন যে শুধুমাত্র ভোট ব্যাংক আর নয়, হকারদের যে ফ্যামিলি তারাও তো তৃণমূলকে ভোট দিয়েছে, তাহলে তাদের ভোট ব্যাংকটা কিছু নয়। কিন্তু ওই একটা জিনিস তার রয়েছে, সংখ্যালঘু ভোটকে তার একদম 100% সিকিউর করতে হবে এই জায়গাগুলোতে। আমি তো বলছি, আপনি কি দেখতে পান না ওনার অত বড় দপ্তর চলছে, খাদ্য ভবনের মতো অত বড় দপ্তর সেখানে চলছে, উনি দেখতে পান না? উনি রাইটার্সের সামনে দেখতে পান না, যেখানে রাস্তা জুড়ে আছে, আপনি একটা বাইক নিয়ে সেখান দিয়ে যেতে পারবেন না, একটা গাড়ি নিয়ে সেখানে দিয়ে আপনি যেতে পারবেন না, হেঁটে যেতে পারবেন না, তাদের যার জিনিসপত্র আপনার ধাক্কা লেগে যাবে গায়ে, সেখানে আপনি কিছুই করতে পারলেন না। খিদিরপুরে আপনি কিছুই করতে পারলেন না, মেটিয়াবুরুজে আপনি খাপই খুলতে পারলেন না। আর যেখানে মানে মাথার গাম পায়ে ফেলে তারা দুটো পয়সা কামাচ্ছিল, হ্যাঁ তারা অন্যায় করেছে,
তারা যদি অন্যায় করে থাকে বাকিরা কি একদম খুব ন্যায় করেছে? এই জায়গাটায় মানবিকতা এবং আইন যদি সমান হয়, আপনি তাহলে ঘোষণা করছেন না কেন যে আমি শুধু এই অঞ্চলের মুখ্যমন্ত্রী, আমি শুধু এই এদের মুখ্যমন্ত্রী, এদের নই? সেটা তো আপনি বলছেন না। আপনি তো পুরো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো পুরো রাজ্যের, আপনি তো পুরো কলকাতার পুলিশ কমিশনার, ঠিক আছে? আপনি তো পুরো কলকাতা শহরের, কলকাতার মেয়র। তাহলে আপনারা তিন মাথা, আপনারাই তো সমস্ত সেট আপ করছেন। তাহলে কেন আপনারা সমস্ত জায়গাকে সমান গুরুত্ব দিয়ে দেখছেন না? এই প্রশ্ন আমার থাকলো। শ্রমিকরা, এবার একটা অন্য প্রসঙ্গে আসছি, যেটা হচ্ছে রাজভবন নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি 23 দিন আগে দুটো বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জিতেছিল। সেই প্রার্থীরা যাচ্ছেন না রাজভবনে, কারণ হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ। এবং মমতা ব্যানার্জি আজকে একেবারে পরিষ্কার বলছেন যে তারা যাচ্ছেন না, তার কারণ হচ্ছে রাজভবন নিরাপত্তাহীনে ভুগছে। মানে রাজভবনে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে তাদের। মানে এই ধরনের কথা কি বলা যায় প্রকাশ্যে? একজন মুখ্যমন্ত্রী রাজভবন সম্পর্কে কথা বলছেন, রাজ্যপালের সম্পর্কে কথা বলছেন। হ্যাঁ, বলছেন। তার কারণ হচ্ছে যে যেহেতু তিনি 29টা সিট জিতেছেন, তিনি জানেন বললেও কিছু হবে না, তাই তিনি বলছেন। বেআইনি কথা তিনি বা তার দলের লোকজন চিরকালই বলে থাকেন, আজও বলছেন। আপনি কি করবেন? উনি কালকে বলবে যে আমি রাজ্যপালের গ্রেপ্তারি চাই। উনি এর আগেও অনেক কিছু বলেছেন। উনি বলেছেন দেশের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাও, তাতেও ওনার কিছুই হয়নি। উনি জানেন যে আমি এমন একটা দেশে বাস করি যেখানে মুখের কথায় মানুষ চলে এবং যেখানে মুখের কথায় ভোট হয়। আমি পরিষ্কার আপনাকে বলছি, উনি জানেন যে এইগুলো বললে এগুলোই মানুষ খাবে, এবং এইগুলো খাবে বলেই মানুষ আমাকে ভোটটা দিয়েছে, এবং আমার এই আজে বাজে কথাগুলো শুনে বলেই, ঠিক আছে, আমি এই ভোটগুলো পাই। যার জন্য উনি এগুলো বলতে পারেন। এটা অন্য কোনো রাজ্য হলে এতদিন উনি জেলের ভাত খেতেন, কিন্তু এই রাজ্যে কিছুই হবে না। আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, এটাও আপনি জেনে রাখুন। এত কিছু বলার পরেও, এত কিছু হওয়ার পরেও 2024 সালে উনি জিতে আসবেন বিপুল ভোটে। এবং আজকে যারা বিরোধী বলে নিজেদেরকে দাবি করছে, 77টা সিট আগের বার পেয়েছিল, তারা যদি সঠিক রাজনীতিটা মানুষকে বোঝাতে না পারে, সঠিকভাবে মানুষকে মূল্যায়নটা শেখাতে না পারে, এবং সঠিকভাবে নিজেদেরকে মানুষের কাছে তুলে ধরতে না পারে, ওই 77 থেকে 37 হতে আর 2 বছর পরে আপনি দেখতে পাবেন। তারা তো স্বপ্ন দেখেছিল 32টা সিট পেয়েছে, 12টা, ওই 77 থেকে হয়ে যাবে 37। এটাও আপনি লিখে রাখুন। এই রাজ্যে সবকিছুই সম্ভব। এই রাজ্যে তিনি নিজে পুলিশ মন্ত্রী, এই রাজ্যে তিনি আইন কানুনের শেষ কথা, তিনি নিজেই প্রতিনিয়ত আইন ভাঙেন। রাজভবনের সামনে তার ভাইপো বসে মিটিং করে, সেখানে কোনো কিছু হয় না। এই রাজ্যে তার যে মহিলারা বলছেন, দেখুন এটাও তো সঠিক, আপনি কোন জায়গা থেকে ডিনাই করবেন? আজকে মিডিয়ার যুগে রাজ্যপালের এগেনস্টেও কিন্তু মামলাটা আলটিমেটলি কিন্তু হাইকোর্টে গ্র্যান্ট হয়েছে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ভ্যাকেশন বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহার ঘরে মামলাটা হয়েছিল এবং সেটা গ্র্যান্ট হয়েছে। তাহলে তারা যে আজকে বলছেন, আমি বলবো তারাও মিথ্যা কথা বলছেন না, অবশ্যই তারাও ঠিক কথাই বলছেন, কিন্তু একটা সমাধান সূত্র বার করা উচিত। রাজ্যপালের নামে এগুলো বলা, রাজ্যপালও তো সেই রকম। আমাদের যে রাজ্যপাল, মানুষ কত, এই তো বিরোধী দলনেতা তার কাছে গিয়ে কয়েকদিন আগে অভিযোগ করে এলেন। কি করেছে রাজ্যপাল? কি করেছে? সে তো গিয়ে দিল্লিতে কোথায় বসে আছে, সে তো রাজভবনেও নেই। রাজ্যপাল রাজ্যের যদি একজন প্রধান মুখ হন, তিনি যদি রাজ্যের প্রধান একদম মানে কি বলবো গার্জেন হন, তাহলে আজকে তার ভূমিকাটা কি? এত যে গন্ডগোল হয়েছে, এত যে বোমাবাজি হচ্ছে, এত মানে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, আজকে তিনি কি ভূমিকা পালন করছেন? কি করছেন তিনি? শুধু মুখে বলছেন আমি করব, আমি দেখবো, আমি এই করবো। সেই মানুষকে হাইকোর্টেই আসতে হচ্ছে। বরং আমি বলবো সদর্থক ভূমিকা পালন করছে কলকাতা হাইকোর্ট। তারা বিভিন্ন রায় দিয়ে, এসপি পুলিশের ওপরে কঠিন রায় দিয়ে, সাধারণ মানুষ যারা ভোটের পরে বিরোধীরা যারা বাইরে আছে তাদেরকে কিছু কিছু হলো, অল্প শতাংশ হলো ঘরে ফেরানোর চেষ্টা করেছে, এবং কিছু কিছু জায়গায় সেটা হাইকোর্টের রায় হয়েছে। কিন্তু রাজ্যপাল কি করেছে আপনি আমাকে বলুন? তারা যে বলছে, আমি বলছি তারা ভিন্ন কাজ করছে, বাজে কাজ করছে, কিন্তু যে রাজ্যের হাইকোর্টে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলা হয় এবং সেই মামলা অ্যাকসেপ্ট হয়, সেই রাজ্যের রাজ্যপালের সম্পর্কে যদি কোনো জনপ্রতিনিধি বলে থাকেন, তিনিও 100% সঠিক বলেছেন বলেই আমার মনে হয়। তো এটা তো একটা সংঘাতের জায়গায় চলে যাচ্ছে। হবে, এই সংঘাতটা তো চায় কেন্দ্র, চায় এই সংঘাতটা হোক।
কেন্দ্র চায়, রাজ্য চায়। আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, একটা ইকুয়েশন আপনারা কি বোঝেন আমি জানি না, আপনারা কি মনে করেন আমি জানি না, বিরোধীরা কি মনে করে আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি কোনো রাজনীতি করি না, আমাকে কেউ তেল দিয়ে কিনতেও পারবে না, এবং আমি কোনো রাজনীতি ভবিষ্যতে করব না, কোনো দলের কোনো রাজনীতি করব না। সেই জন্য আমার সত্যি কথা বলতে কোনো ভয় নেই, এবং আমার টিকি কোথাও বাধা নেই, আমার টিকি কোথাও বাধা নেই, আর আমি কাউকে ভয়ও করি না। পরিষ্কার একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গ হচ্ছে একটা গণতান্ত্রিক আধার, এটা কেন্দ্র দেখাতে চায়। কেন্দ্রে একটা ব্যাপার হচ্ছে যে বিরোধীদের একটা সুযোগ দেওয়ার দরকার থাকে। একটা রাজ্যে তখনই একটা ভালো গণতন্ত্র থাকে, একটা দেশে গণতন্ত্র থাকে যেখানে বিরোধীদেরকেও বলার সুযোগ দেওয়া হয়। অ্যাসেসমেন্ট বলছে, সারা সর্বভারতীয় অ্যাসেসমেন্ট বলছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের যদি রাজনীতিবিদদের ইকুয়েশন তৈরি করা হয়, 1 নম্বরে নরেন্দ্র মোদী, 2 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে রয়েছেন। সেই জন্য যে ইকুয়েশন বলছে যে রাজনৈতিক ব্যক্তিত্বের দিক থেকে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সমকক্ষ, বা যে ইকুয়েশন বলছে, কারণ একটা জিনিস দেখুন, এখানে তো কেন্দ্র যা পলিসি লাগিয়েছে সব ফেল করে গেছে। যা পলিসি লাগিয়েছে, প্রধানমন্ত্রী নিজে এসেছিল, যে সন্দেশখালী কিছু করতে পারেনি, ঠিক আছে। আরো যেগুলো পলিসি লাগানো হয়েছিল, আপনি বলছেন টাকা, কেন্দ্রের কাছে কি টাকার অভাব ছিল? টাকা যদি রাজ্য সরকার ছড়াতে পারে, কেন্দ্রের কাছে তার দ্বিগুণ, 3 গুণ, তার 4 গুণ টাকা আছে, তার 4 গুণ টাকা আছে। টাকার কি অভাব ছিল? তাহলে যেখানে রাম মন্দির কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠা করা হলো, সেখানে বিজেপি যে দাঁড়ালো, হেরে গেল কেন? কেন হেরে গেল? সেখানে তো রাম মন্দিরের জন্য, বিজেপির জন্য প্রধানমন্ত্রী তো সেখানে ঘন্টার পর ঘন্টা গিয়ে পড়েছিলেন, তিনি তো সেখানে রাম তিলক কেটেছেন, তিনি তো সেখানে দেখিয়েছেন যে আমি এত বড় সেবক। তাহলে সেখানে সেই অযোধ্যায়, সেই সিটে বিজেপি ক্যান্ডিডেট হারে কেন? মানুষ তাকে ভোট দেয়নি কেন? সেখানে তো কিছু গন্ডগোল ছিল না। শুনুন, শুধুমাত্র দেখনদারি দিয়ে রাজনীতি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইতিহাস রয়েছে, সিপিএম এর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, মানুষ তাকে চেয়েছিল, কিন্তু এখন তার অবস্থা, আমি হাজারবার আগেও বলেছি, আজও বলছি, তার অবস্থাটা আইসিইউ পেশেন্টের মতো। তার মাথাটা কাজ করছে, পুরো বডিটাই পচে গেছে। তার কারণ হচ্ছে তিনি জানেন আমার দলের সব লোক এইগুলো করছে। আজকে তিনি একটা নির্দেশ দিয়েছেন, তার নির্দেশে রোজ থেকে বাঁচানোর জন্য এইগুলো হচ্ছে, কিন্তু তিনি সংখ্যালঘু এলাকায় কিছু করতে পারবেন না, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক তারও দরকার, তার দলের লোকদেরও দরকার, কারণ তার যে 29টা সিটের বেশিরভাগ মেজর পরিমাণ ভোটটাই এসেছে সংখ্যালঘু জায়গা থেকে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ যেখানে। আমি এই ধরনের একটা বাজে কথা বলতে বাধ্য হচ্ছি, মানে আমার রাজ্য সম্পর্কে এত বড় একটা মানে কি বলবো, আমার রাজ্যে হিন্দু মুসলমান ভাই ভাই, এখানে আমার বন্ধু মুসলমান বন্ধু বান্ধব, আমরা তাদের ঈদে বাড়ি যাই, তারা দুর্গাপূজায় আমাদের সঙ্গে দেখা করতে আসে, এখানে কোর্টে আমাদের তাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই, একসাথে আমরা মামলা করি, খাওয়া দাওয়া করি, একসাথে গল্প গুজব, আড্ডা, চা খাওয়া সবকিছু চলে। কিন্তু একটা কথা বিশ্বজিৎ দা, আমি আপনাকে বলছি সাংবাদিক হিসাবে, আমাদের এই রাজ্যে বিভেদ এই জিনিসটা কিন্তু ছিল না, কিন্তু যেভাবে একটা মেরুকরণ করার চেষ্টা হচ্ছে, এই হকার, আপনি বলছেন তো যে ভোট, রাজনীতি, টাকা, আমি যদি বলি এটা মেরুকরণের একটা প্রথম ধাপ, এটা দিয়ে একটা টেস্ট করা হলো, এরপরে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। এই জায়গাটা থামানো দরকার। মুখ্যমন্ত্রী যদি মানবিক হন, মুখ্যমন্ত্রী যদি সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তিনি কেন নির্দেশ দিতে পারছেন না পুনর্বাসন দিয়ে সারা কলকাতার হকার সমস্যা দূর করা হবে, সারা পশ্চিমবঙ্গের হকার সমস্যা দূর করা হবে? সত্যিই তো রাস্তা দিয়ে হাঁটা যায় না, তিনি যেখানে যেখানে করেছেন আমি সাধুবাদ জানাই। সেই সমস্ত জায়গা দিয়েও মানুষের প্রচুর সমস্যা। গড়িয়াহাটে ফুটপাথ দিয়ে হেঁটে গিয়ে আপনি একটা অটো ধরবেন, বাস ধরবেন, আপনি ধরতে পারবেন না, এমন ভাবে তারা সেট করে রেখেছে। কিন্তু পাশাপাশি আপনি খাদ্য ভবনে যাচ্ছেন, সেখানে আপনি রাস্তা পার হতে পারবেন না, আপনার রাস্তা গায়ে ধাক্কা লাগবে, পায়ে ধাক্কা লাগবে, পুরো একদম রাস্তা জুড়ে, ফুটপাথ কি রাস্তার অর্ধেক জুড়ে তাদের মালপত্র। কই, সেটা তো আপনি বন্ধ করছেন না। রাজাবাজারে আপনার কোমর অব্দি জিনিসপত্র, যেইখানে শিয়ালদা ঢোকার মুখটাতে, ওটা রেলের জায়গা নয়, রাজ্য সরকারের জায়গা, এত নোংরা হয়ে থাকে, এত ডাম্পিং হয়ে থাকে, দোকান বাজার, কাঁচা বাজার, মাছ বাজার একদম ওপেন বসে গেছে। কই, সেখানে তো আপনি বন্ধ করতে পারছেন না। তাহলে
কেন আপনি হতে পারছেন না? বড় বাজার, কোটি কোটি টাকার লেনদেন হয় প্রত্যেক দিন। দম থাকলে বন্ধ করে দেখান আপনার কত বড় পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, আমি ওপেন আপনাকে বলছি, কলকাতার পুলিশ কমিশনার, তার যদি ক্ষমতা থাকে, কলকাতার মেয়র তার যদি ক্ষমতা থাকে, বড় বাজারে হকার উচ্ছেদ করে দেখাক কালকের মধ্যে, বা ওই কমিটি ডিসিশন নিয়ে দেখাক। এইসব আইওয়াস মানুষ কিন্তু মেনে নেবে না। কিন্তু এই জায়গাতেও বিরোধীরা এত কিছু সুযোগ পেয়েও, এর আগেও অনেক সুযোগ ছিল, কিছু করতে পারেনি অকর্মণ্য নেতাদের জন্য। অকর্মণ্য তৃণমূল থেকে যাওয়া লোকগুলোকে বিজেপিকে সুযোগ দেওয়া হয়েছে। মানুষ এদেরকে মানতে পারেনি বলে তৃণমূলকে ভোটটা দিয়েছে। সব জায়গায় টাকা দিয়ে ভোটটা হয়নি। আপনি সেই চিটিংবাজির দল থেকে লোক নেবেন, তাদের এখানে এসে ওয়াশিং মেশিনে ভরে পরিষ্কার করবেন, এইটাও মানুষ মানবে না। নেতা তৈরি করতে হবে, মানুষকে সুযোগ দিতে হবে, সঠিকভাবে রাজনীতি করতে হবে। শুভেন্দু অধিকারী বড় বড় কথা মানুষ মেনে নিচ্ছে না, নেয়নি, সেই জন্য তার দলকে 18 থেকে 12 করে দিয়েছে। অস্বীকার করার জায়গা নেই। রবিদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচির যে বক্তব্য, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম পাল, সংবাদ আবির্ভাবের জন্য।